সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা জব্দসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন। প্রায় 50 লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির। বিভিন্ন গণমাধ্যমের খবর শুনলে মনে হবে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নির্বাচনের মাঠে অবৈধ টাকা সহ আটক করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো ব্যবসায়িক কাজে নিজের বৈধ টাকা বহন করছিলেন জামায়াতের এই নেতা। কত টাকা আছে এখানে? তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে। এবার কুমিল্লায় ভোটার স্লিপ সহ টাকা বিতরণকালে বিএনপির নেতা আটক। এখন মিডিয়া ট্রায়াল কোথায়? জামাতের নেতা তিনি তার বৈধ টাকা নিয়ে বিমানে যাচ্ছিলেন, বিমানের অনুমতি নিয়ে যাচ্ছিলেন এবং পুরো মিডিয়া সয়লাভ করা হইলো যে তিনি অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছেন, এটা করতেছেন, ওটা করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকাসহ আটকের ঘটনায় বেশ সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনা হচ্ছে জামায়াত ইসলামকে নিয়ে। নির্বাচনের ঠিক আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে 50 লক্ষ টাকাসহ আটক করেছে পুলিশ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই ঘটনাকে সাজানো নাটক বলে মন্তব্য করেছে, অভিযোগ তুলেছে জামায়াত ইসলামের নেতাবৃন্দ। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটকের ঘটনায় নাটক সাজানোর অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করার জন্য কাজটি করা হয়েছে বলে মন্তব্য করছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কথা বলেন। তিনি বলেন, সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়। এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক। মিথ্যা বানোয়াটভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এহসানুল মাহবুব জুবায়েদ তিনি বলেন যে ঠাকুরগাঁও জেলা আমিরের বক্তব্য স্পষ্ট, তিনি তার ব্যবসায়ের জন্য যাতায়াত করত, ব্যাংক বন্ধ, কিছু লেনদেন করতে হবে, এই জন্য সে নগদ অর্থ সাথে নিয়ে গেছে, সেটি খুবই যৌক্তিক। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন দেখে আসি আমরা। আসলেই কি ঠাকুরগাঁও জেলা আমিরের সাজানো নাটক তৈরি করে গ্রেপ্তার করা হয়েছে, নাকি সত্যিকার অর্থেই তার উদ্দেশ্য খারাপ ছিল? চলুন কথা না বাড়িয়ে কয়েকটা প্রতিবেদন দেখি, তাহলেই বিস্তারিত জানতে পারবেন, সত্য উদ্ঘাটন হবে। সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা জব্দসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন। প্রায় 50 লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির। বিভিন্ন গণমাধ্যমের খবর শুনলে মনে হবে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নির্বাচনের মাঠে অবৈধ টাকা সহ আটক করা হয়েছে, কিন্তু বাস্তবতা হলো ব্যবসায়িক কাজে নিজের বৈধ টাকা বহন করছিলেন জামায়াতের এই নেতা। কত টাকা আছে এখানে? বিষয়টি নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল জুবায়ের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বেলাল উদ্দিনকে ফাঁসাতেই সৈয়দপুর বিমানবন্দরে নাটক সাজানো হয়েছে। অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ জানান, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানান এই কর্মকর্তা। একইভাবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও সংবাদ মাধ্যমকে জানান, বৈধ খাত দেখাতে পারলে 5 কোটি টাকা বহনেও বাধা নেই নির্বাচনের সময়। বুধবার ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে আসার পর নগদ 74 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। ওই ঘটনার ভিডিও এরপরই ঢালাওভাবে প্রচার করে দেশের বেশিরভাগ গণমাধ্যম।
গ্রামের নাম কি? গ্রামে শহরে হাজিপাড়া। হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে, প্রপারে বাসা। আটকের পর অভিযোগ উঠেছে নীলফামারীর পুলিশ সুপার জাহিদুল ইসলাম উদ্দেশ্য প্রণোদিত এবং বেআইনিভাবে জামায়াত নেতা বেলাল উদ্দিনকে আটক করেন। কয়েকদিন আগে নীলফামারীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দুপুরের খাবার খান জাহিদুল ইসলাম সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা। এতে অনেকেই প্রশ্ন তোলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের। একইভাবে জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের সময়ও সরকারের জঙ্গি নাটকে অংশ নিয়েছেন তিনি। হাসিনার পতনের পর বিএনপির সহযোগিতায় প্রথমে ঠাকুরগাঁও এবং পরে নীলফামারী জেলার পুলিশ সুপারের পদে বসেন জাহিদুল ইসলাম, এমন অভিযোগও রয়েছে। এসব অভিযোগ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি জাহিদুল ইসলামকে। অন্যদিকে হেনস্থার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। এই ঘটনার জন্য প্রয়োজনে অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে। একইভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামায়াতের উপর মিথ্যা দোষ চাপানোর অবসান চেয়েছে দলটি। আমরা জানি যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকালকে ভোট থেকে আরম্ভ হবে, দিনব্যাপী সেটা চলবে। দীর্ঘ 15.5 বছরের বেশি সময় স্বৈরাচার বাংলাদেশে ছিল, ফেসিবাদ বাংলাদেশে ছিল। বাংলাদেশের রাজনীতিকে, নির্বাচন ব্যবস্থাকে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে তারা ধ্বংস করেছে এবং 2024-এর 5 আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এখন মানুষ উৎসব মুখর একটি পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ভোটদানের জন্য, আপনারা দেখেছেন যে গতকালকে রাজধানী থেকে স্ব এলাকায় তারা গিয়েছেন, বিভিন্ন যানবাহনে তারা গিয়েছেন উৎসাহ এবং উদ্দীপনার সাথে। যদিও রাস্তায় চলাফেরায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছেন, বাধা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা তারা ভোগ করে, এরপরেও আমরা মনে করি যে অত্যন্ত আগ্রহের সাথে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ ভোটার ঢাকা ছেড়েছেন। এর পাশাপাশি সমস্ত দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটদানের জন্য। একটি সুন্দর পরিবেশ আমরা আশা করি সব জায়গাতেই থাকবে আগামীকালকে ভোটের জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একই সময় আবার খুবই উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে। একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর, আমাদের প্রার্থীদের উপর, নির্বাচনী এজেন্টদের উপর, কর্মীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে। গতকালকে রাত্রে ঢাকা 15 নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। আমাদের অফিসে হামলা হয়েছে, যে আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে অফিস হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই আসনে আগেও ঘটনা ঘটেছে, প্রতিদিনই কিছু না কিছু একটা ঘটছে। গতকালকে আমরা বলেছিলাম যে সেখানে একটা লিফলেটের মতো ছাড়া হয়েছে, যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি, বিকাশ নাম্বার চাচ্ছি, এই সমস্ত কথাগুলো সেখানে ছড়ানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সম্মানিত আমিরে জামাত সহ জামাত ইসলামের মর্যাদাকে, ভাবমর্যাদাকে নষ্ট করার জন্যই একদল লোক, এই সমস্ত অসৎ লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলক এই কাজগুলো করছে। গতকালকে পাবনা সদরে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে। কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান, জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে। আমরা দেখলাম যে এই যে যাদের কথা বলা হচ্ছে, এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন, এজেন্টের সব কাগজপত্র রেডি করেছে। পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো, রিটার্নিং অফিসার যোগাযোগ হলো, তারা বলতে পারলেন না, বললেন আমরা এটা জানি না, আমরা আপনাদেরকে জানাবো। রাতের বেলা তারা কিছু জানার নাই। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা, একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি। যেখানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে গিয়ে। যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো মামলা নাই, ফেসিবাদের সময় তারা বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন, মামলা হয়েছে, সব মামলা তারা জামিন পেয়েছেন, মামলা প্রত্যাহার হয়েছে। তারা জামাত ইসলামের সাথে সম্পর্কযুক্ত সবাই এবং জামাতের নেতা বা কর্মী পর্যায়ে তারা আছেন, নির্বাচনী কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন এবং আগামীকালকে নির্বাচনে তারা অনেকেই এজেন্টের দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটা হীন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি
আইন শৃঙ্খলা বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার, পুলিশের কর্মকর্তা যারা আছেন, অন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা যাতে এই সমস্ত বিষয় পদক্ষেপ গ্রহণ করেন। এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না, কিছু কিছু মিডিয়া আসছে, এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যে কোনো উপায় এগুলোকে আটকে রাখা হচ্ছে। আপনারা হয়তো এগুলো পেয়েছেন গিয়ে। এর পাশাপাশি গতকালকে মৌলভীবাজার জেলা, বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মৌলভীবাজার 1 আসন, সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাত্রে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে। তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির, তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন, গাড়ি ভাঙচুর করেছেন, আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করেছেন, তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন, যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে, আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি, আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে। এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলভীবাজার 3 আসন যেটা রাজনগর, সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল, সেখান থেকে ফেরার পথে আমাদের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, ছুরিকাঘাত করা হয়েছে, মারাত্মকভাবে তাদেরকে স্টেপিং করা হয়েছে। এই বিষয়গুলো আমরা সেখানকার আইন শৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি। অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা, এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন, জনগণের সমর্থন তারা পাবেন না, এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা পালন করছেন গিয়ে। আমরা দেখেছি যে বরগুনাতে একই ঘটনা ঘটেছে, সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, আমাদের এজেন্ট এবং নির্বাচনী কাজের সাথে যারা আছেন তাদের উপর তারা হামলা করেছে। কুমিল্লাতে আপনারা জানেন, কুমিল্লা 8 আসন যেটা আমরা আমাদের 11 দলীয় জোটের একজন প্রার্থী হাসনাত আব্দুল্লাহ সেখানে আছেন। কুমিল্লা 4 আসন যেটি, সেই আসনে বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন, নামও জানেন আপনারা, তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন, তাদেরকে যদি না দেন, তার দলকে বা তার প্রতীককে যদি না দেন, তাইলে তাদেরকে মারাত্মকভাবে নাজেহাল করা হবে, ইনসাল্ট করা হবে, কেউ যাতে না আসেন, আসলে তার খবর আছে, ঘর বাড়ি সহ পুড়িয়ে দেওয়া হবে। মিডিয়াতে আসছে, যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে, কিন্তু এটি সুনির্দিষ্টভাবে একটি ক্রিমিনাল অফেন্স। ভোটের এই সময় এইভাবে প্রতিপক্ষকে হামলা করা হবে, মারা হবে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, হুমকি দেওয়া, হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। এই কাজ একজন করতে পারেন না। সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন, সেখানে রিটার্নিং অফিসার আছেন, নির্বাচনী কর্মকর্তারা আছেন, আমাদের জানা মতো এখনো কোনো ব্যবস্থা তারা নেন নাই। সেখানে আপনারা জানেন জিডি হয়েছে, পরবর্তীতে মামলা করেছেন। আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তারা একদিকে হেলে পড়েছেন, একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত 16.5 বছর যে ইলেকশনগুলো হয়েছে, 15.5-16 বছর, যারা এগুলা করেছেন তারা অন্যায় করেছিলেন, এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই। এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত 15.5-16 বছর ইলেকশনে, তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছিলেন। এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা অনুরোধ জানাবো যে জনরোষের সামনে আপনাদেরকে সময় পড়তে হতে পারে। কোন অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না, আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন। কোন অবস্থায় যদি আপনারা এই ধরনের একপেশী ভূমিকা পালন করেন, তাইলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না, জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন, তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে, নিউজ করা হচ্ছে। ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের, তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি, এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন, রংপুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে। আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ, তার কর্মপন্থা, তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি। জামাত ইসলামী নেতৃবৃন্দকে, জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে। গত 28 তারিখ আমিরে জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন, আপনারা খেয়াল করেছেন, তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে, এই মর্মে একটা নিউজ দেওয়া হলো।
পরে দেখা গেল 1 ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাঁশ ছিল, লাঠি ছিল অথবা এই ধরনের ছিল যেগুলা কাজের জন্য নেওয়া হচ্ছে, অর্থাৎ সেখানে স্টেজের কাজের জন্য নেওয়া হচ্ছে, শাবল নেওয়া হচ্ছে, কুদাল নেওয়া হচ্ছে। 1 ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখা গেল তিনিও গাড়িতে নেই, তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল, কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন করছেন। এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের যোগসাজশে আমাদের ভাব মর্যাদাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। অথচ 1 ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন এবং বলা হচ্ছে যেগুলো কিছুই ছিল না, এবং সেটাই আসলে বাস্তব ছিল। তো এইভাবে আমাদের মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে জনতার এই যে বিপুল প্রত্যাশা, বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে, এই জন্য একের পরে এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন গিয়ে। এবার কুমিল্লায় ভোটার স্লিপ সহ টাকা বিতরণকালে বিএনপির নেতা আটক। এখন মিডিয়া ট্রায়াল কোথায়? জামাতের নেতা তিনি তার বৈধ টাকা নিয়ে বিমানে যাচ্ছিলেন, বিমানের অনুমতি নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হইলো, তখন তাকে হ্যারাস করা হইলো এবং পুরো মিডিয়া সয়লাভ করা হইলো যে তিনি অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছেন, এটা করতেছেন, ওটা করতেছেন। অথচ বিএনপির নেতারা ভোটার স্লিপ সহ টাকা বিতরণকালে সাধারণ জনতার হাতে আটক করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন শুধু নিউজ করছে, অন্য মিডিয়ায় কোনো নিউজ নাই। বাংলাদেশের মিডিয়া এবং এজেন্সিগুলো জামাত এনসিপি 11 দলীয় জোটকে ক্ষমতায় যেতে দিবে না, এই জন্য যা যা করা লাগে তাই করতেছে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে বলছি, আপনারাই আমাদের মিডিয়া। আপনারা জুলাই বিপ্লবে আমাদের কোনো মিডিয়া দরকার হয় নাই, মোবাইলের ভিডিওর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের বার্তাগুলো পুরো বাংলাদেশটা শুধু পুরো পৃথিবীতে পৌঁছে গেছিল। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই বিএনপির যে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি, ভোট কেনার যে ভিডিওগুলো আছে এগুলো প্রত্যেকটা পুরো বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিবেন। প্রত্যেকে ফেসবুকের এই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন। আমরা বিপ্লবের জন্য লড়ছি, আমরা ইনকিলাবের জন্য লড়ছি। ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ইতিহাসের যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের যে উৎসব, সে সকল উৎসব যদি একসাথে করা যায় তাহলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের যে বাঁধ ভাঙা উৎসব এবং চাঁদ রাতের মতো যে আনন্দ উৎসব করে মানুষ তার গ্রামে যাচ্ছেন, তার নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজের ভোটের যে অধিকার, সেই অধিকারটি প্রয়োগ করার জন্য, এটা বাংলাদেশের ইতিহাসে পূর্বে আর কখনো দেখা যায়নি। কি বাস বলুন, ট্রাক বলুন, ট্রেন বলুন, লঞ্চ বলুন, সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি যে বাঁধভাঙা এক উচ্ছ্বাস নিয়ে বাংলাদেশের জনগণ তার প্রিয় নারীর টানে গ্রামে ছুটছেন শুধুমাত্র এই ভোটটি দেওয়ার জন্য। তার সাথে সাথে এই যে জনগণের যে স্রোত, তার নিজের এলাকায় যাওয়ার, সেই জায়গায় যাওয়ার পথে জনগণের যে স্লোগান, জনগণের যেই উপলব্ধি এবং তাদের যে প্রকাশভঙ্গি, এই সব কিছু দেখে মনে হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যাবৎকালের যতগুলো জরিপ হয়েছে সব জরিপকে ছাপিয়ে বাংলাদেশ জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসছেন, হয়তোবা তারা বিজয়ী হতে যাচ্ছেন। এটা আমার নিজস্ব একটি মতামত। জনগণের যদি বলি যে ভূত ফেরত জনগণের একটি জরিপ করে, আপনারা সবাই জানেন। তো এখন ঢাকা ফেরত, মানে ঢাকা থেকে চলে যাচ্ছে জনগণ তার গ্রামে, সেই জনগণের যে ভাষা, সেই জনগণের যে মতামত, সেই মতামতটা শুনলে ঠিক এরকমই মনে হয়। দেখুন যে ট্রেনের করে তারা দেশে যাচ্ছেন, সেই জায়গায় তাদের যে স্লোগান, সেই জায়গায় জামাত ইসলাম। লঞ্চ, সেই জায়গায় তাদের স্লোগানে জামাত ইসলাম। অথচ বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষে কিন্তু এখনো কোনো সেরকম স্লোগান দেখতে আমরা পাচ্ছি না। সুতরাং ওই যে একটি কথা আছে না, যে প্রায় 4 কোটি তরুণ ভোটার, এই ভোটাররাই এই নির্বাচনের যেই ফলাফল, সেই ফলাফলটার সবচাইতে বড় শক্তি হিসাবে দাঁড়াবে, সেই জায়গায় কিন্তু তার একটি বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। তো সবশেষে যেটা বলবো, যে নির্বাচনে যেই বিজয়ী হোক, নির্বাচনে জামাত ইসলাম বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুক, বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসুক, যেই আসুক না কেন, আমরা চাই এই নির্বাচনে কিছু ভালো মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসুক, যারা রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ, জাতি এবং জনগণের কল্যাণে কিছুটা কাজ করবে। ওই ট্যাক্স ফ্রি গাড়ি,
তারপরে বাড়ির জন্য দরখাস্ত, ব্যাংক ঋণ মৌকুব, এরকম যারা করবেন তাদের থেকে আমরা নতুনত্ব কিছু চাই, সেরকম পুরনো দাসের কোনো মানুষ আমরা চাই না। তার সাথে সাথে যে ভোটাররা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ভোটটা যাকেই দেন না কেন অন্তত পক্ষে একটা জিনিস বিবেচনা করবেন। জুলাই আগস্ট একটি বিপ্লব হয়েছিল, সেই 36 দিনের বিপ্লবের মধ্য দিয়ে পতিত স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। আমরা আর সেরকম পতিত কোনো স্বৈরাচার চাই না। আমরা চাই না বাংলাদেশে সেরকম কোনো স্বৈরাচার আবার ঘাপটি মেরে বসুক রাষ্ট্র ক্ষমতায়। সুতরাং ভোটটি আপনার দেওয়ার আগে অবশ্যই বিবেচনা করবেন, এটা বিএনপির প্রার্থীকে দিচ্ছেন না জামাতের প্রার্থীকে দিচ্ছেন নাকি এনসিপির প্রার্থীকে দিচ্ছেন বা কোন মার্কাতে দিচ্ছেন, সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টি হবে সেই মানুষটি কেমন, সেই মানুষটি কি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে কিনা, সেই মানুষ কি আবার বাংলাদেশে একটা নতুন ফেসিজম তৈরি করার পেছনে কাজ করবে কিনা। যেই মানুষটিকে আপনারা ভোট দিবেন সেই মানুষটি কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, ব্যাংক লুট, আবার লন্ডনে অথবা কানাডায় অথবা আমেরিকায় সেই কোনো আবার বেগমপাড়া গড়ে তুলবে কিনা, সেই সমস্ত সকল বিষয়গুলো বিবেচনা করি আপনারা আপনাদের ভোটটি দিবেন। তবে আমি সবকিছু শেষে আবারও বলি, আমার আসলে প্রিয় দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এই দলটাকে আমি পছন্দ করি, অনেক সমালোচনা করেছি এই দলটা, তারপরেও আমি এই দলের পক্ষেও কোনো ভোট চাচ্ছি না, আমি জামাত ইসলামের পক্ষেও কোনো ভোট চাচ্ছি না। আপনারা যোগ্য মানুষকে ভোট দিবেন, সেটাই আমার আজকের যে আলোচ্য বিষয় সেটা। আর যেটা সর্বশেষ আবারও বলি, আমার কেন জানি মনে হচ্ছে 1991 সালে যেভাবে ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন, নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে সন্ধ্যায় বেগম জিয়া কিন্তু হরতালের ডাক দিয়েছিলেন তার পরের দিন, অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কোটটাই বানিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। ঠিক তেমনই ভাবে এবারও হয়তো জামাত মনে মনে ভাবছেন যে রাষ্ট্র ক্ষমতায় যাবেন না, তারা হয়তো হরতাল দিবেন, এরকম একটা কিছু। কিন্তু বিএনপি যতই কোটটাই বানাক না কেন, শেষ হাসিটা কেন জানি জামাতই হাসতে পারে, এরকম একটা বিষয় কিন্তু আমি বাংলাদেশের মানুষের পালস দেখে বুঝতে পারছি। যেদিকেই আলোচনা করছি, যেদিকেই তাকাচ্ছি, সবাই কিন্তু বলছেন যে এবার দাঁড়িপাল্লায় ভোট দিব। এই যে নীরব এক বিপ্লব ঘটতে যাচ্ছে বাংলাদেশে, এই নীরব বিপ্লব যদি সত্যিকার অর্থেই ঘটে, তাহলে সেই জায়গায় জামাতকে বিএনপি ঠেকাতে পারবে না। এই জায়গায় বিএনপির অনেক সীমাবদ্ধতা আছে। প্রায় 79টি আসনে বিএনপির যেই বিদ্রোহী প্রার্থী আছে, সেই জায়গায় একটি বড় ধাক্কা খাবে বিএনপি। এবং বিএনপির যে দুর্নীতি, যেই দুর্নামগুলো বিগত দিনে এই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে হয়েছে, সেগুলো একটি বড় নিয়ামক শক্তি হিসেবে দাঁড়াবে এই নির্বাচন। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আর কয়েক ঘন্টা বাকি, এই সময় দাঁড়িয়ে আমি এই কথাগুলো বললাম। আশা করি আপনারা সজাগ থাকবেন, ভোট কেন্দ্র যাতে কেউ দখল না করতে পারে সেই চিন্তাটা, সেই জায়গায় আপনারা দাঁড়াবেন। সেই জায়গায় জনগণ তাদের নিজের যে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে, এটা যদি বিএনপিকে আনে, জামাতকে আনে, এনসিপিকে আনে, আমাদের কোনো সমস্যা নাই। শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রত্যাশা যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন, সেই নির্বাচনটি হোক। আগামী দিন সারাদিন বাংলাদেশের জনগণ সেই নির্বাচনে ভোট দেব, ভোটের প্রয়োগের মধ্য দিয়ে তাদের সেই ভোটটি গণনার পর যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক তাকে আমরা অভিনন্দন জানাবো। জামাতকে অভিনন্দন জানাবো, বিএনপিকে অভিনন্দন জানাবো, এনসিপিকে অভিনন্দন জানাবো। তবে আগেই এই দলগুলোকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা আগামীকাল খুব একটা ঝামেলায় যাবেন না, ঝামেলায় জড়াবেন না, কোনো অপকর্ম করার চেষ্টাও করবেন না। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আবার সর্বশেষ বলি, আমার লাস্ট যে প্রেডিকশন, সেটা মনে হচ্ছে যে এই নির্বাচনে জামাতই রাষ্ট্র ক্ষমতায় আসবে। এটা আমার প্রেডিকশন। দেখা যাক, আর অল্প কয়েক ঘন্টা বাকি, আমার প্রেডিকশন সত্য হয় কিনা বা আমি যেটা চিন্তা করছি সেটা আসলে মিলছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভোট কেন্দ্রে যেয়ে অবশ্যই যেই দলকেই ভোট দেন না কেন, সাথে গণভোটে কিন্তু একটা ভোট দিবেন, সেটা আপনাদের কাছে আমার চাওয়া। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগত অভিপ্রায় কি আপনারা কি বলতে চান সেটি অবশ্যই বলে যাবেন, কমেন্টে উল্লেখ করবেন আপনারা কি বলবেন। ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের সঙ্গে যেটি হয়েছে সেটি কি ঠিক হয়েছে? তাকে গ্রেপ্তার নিয়ে আপনারা কি বলতে চান
প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, জামায়াতের তরফ থেকে তো বলা হচ্ছে সাজানো নাটকে আটক করা হয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে। এই মন্তব্যের সঙ্গে আপনারা কি একমত? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি। তবে যে যতই ষড়যন্ত্র করুক, মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। অবশ্যই কাল আমরা দেখতে পাব জনগণ কাদের হাতে ক্ষমতা তুলে দেয়, কারা নির্বাচনে বিজয়ী হয়। অবশ্যই ভেবে চিনতে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন আপনারা ভোট দিয়ে। এই প্রার্থনা কামনা করেই ভিডিওটা শেষ করছি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।